এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের 12 নম্বর অনুশীলনী বা চ্যাপ্টার বা কোষে দেখি, যেটার মূল বিষয় হচ্ছে মিশ্রণ। এখন মিশ্রণ সম্পর্কে তোমাদের ধারণা আছে। মিশ্রণ ব্যাপারটা কি? যদি দুই বা ততোধিক পদার্থ একসঙ্গে মেশানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা মিশ্রণ পেয়ে থাকি। তো তোমার এখানে কি করতে হবে, তোমার এখানেও দেখবে দুই বা ততোধিক পদার্থ মিশিয়ে তোমাকে দিয়ে দেবে, তার মধ্যে যেগুলো মেশানো হয়েছে কোনটা কতটা মেশানো হয়েছে বা কতটা মেশালে কিভাবে পরিবর্তন হবে সেই বিষয়ে তোমাকে অঙ্ক করতে হবে। তো প্রথমেই বলি যে তোমাকে যদি কোনো একটা মিশ্রণ দেওয়া হয়, মনে করো তোমাকে একটা তরল দিয়েছে, একটা তরল দিয়ে দুটো তরল মনে করো মিশিয়ে দিয়েছে, একটা পাত্রে দুটো তরল একসঙ্গে মিশিয়ে দিয়েছে। এবার বলেছে দুটো তরলের অনুপাত হচ্ছে A:B। আমি প্রথমে A:B দিয়ে করি, তারপরে অঙ্কে আসছে। অনুপাত দিয়েছে A:B, ঠিক? তার মানে আমি বলতে পারি তোমার এখানে দেওয়া আছে প্রথম তরল, অনুপাতের চিহ্ন দিলাম ইস টু দ্বিতীয় তরল, এটা তোমার দেওয়া আছে A:B। তোমার এখানে বুঝতে হবে এটা হচ্ছে প্রথম তরলের জন্য আর বিটা হচ্ছে দ্বিতীয় তরলের জন্য, ঠিক? আচ্ছা, এখান থেকে তোমাকে যেটা করতে হবে আনুপাতিক ভাগহার নির্ণয় করতে হবে। তো প্রথম তরলের ক্ষেত্রে আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার মানে হচ্ছে যে যা অনুপাত দেওয়া আছে সেই অনুসারে ওর কত ভাগ পড়ে থাকবে। তো বলে রাখি আনুপাতিক ভাগহার যখন বের করবো প্রথমেই এটা একটা ভগ্নাংশ হবে। প্রথমেই কি হবে, যতটা পরিমাণ আছে সেইগুলোকে আগে যোগ করে দিতে হবে। A:B আছে, তাহলে এটা হয়ে যাবে A+B। এবার কার বলেছে প্রথম তরল, প্রথম তরলের জন্য কোনটা A, তাহলে প্রথম তরলের আনুপাতিক ভাগহার হয়ে যাবে A/A+B। একই রকম ভাবে দ্বিতীয় তরলের আনুপাতিক ভাগহার কত হবে, নিচে হয়ে যাবে A+B, আর দ্বিতীয় তরল মানে কতটা B, তাহলে B/A+B। এইভাবে তোমাকে প্রথমে আনুপাতিক ভাগহার সব অঙ্কেই করতে হবে, সবসময় করে দেখাবার দরকার নেই, তুমি মনে মনেও করে নিতে পারো। মূল যেটা মনে রাখবে যে অনুপাতগুলো দেওয়া থাকবে প্রথমে সেগুলো যোগ করে নিতে হবে, আনুপাতিক যোগফল বলা হয়, সেটা হয়ে যাবে ভগ্নাংশের হর। আর লব কি থাকবে, সেই তরলের জন্য যে অনুপাতটা আছে সেই তরলের জন্য যে ভাগটা আছে সেই ভাগটা উপরে। যেমন প্রথম তরলের জন্য ছিল A, দেখো প্রথম তরলের আনুপাতিক ভাগহারে আমি উপরে A লিখেছি, আর দ্বিতীয় তরলের ভাগে ছিল B, তাহলে দেখো দ্বিতীয় তরলের আনুপাতিক ভাগহারে লব হিসেবে আমি B নিয়েছি, ঠিক আছে? এই তারপর এবার যদি তোমাকে বলে যে মোট তরলের পরিমাণ 100 লিটার, তাহলে প্রথম তরলের পরিমাণ কত, তাহলে সেক্ষেত্রে মোট তরল যা বলবে সেটা দিয়ে, যদি 100 থাকে তাহলে 100 দিয়ে ভাগ গুণ করে দেবে। যদি বলে তোমাকে না 200 আছে তাহলে 200 দিয়ে গুণ করে দেবে। এবার মোট পরিমাণ যেটা বলবে সেটা দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে ওই তরল কতটা আছে সেটা আমি বের করে দিতে পারি, ঠিক আছে? কিভাবে অঙ্কগুলো আসবে দেখো, আমি এবার অঙ্কে চলে যাচ্ছি। মূল ব্যাপার এটাই মনে রাখবে যে তোমাকে আনুপাতিক ভাগহার বের করতে হবে, সেই আনুপাতিক ভাগহারকে মোট পরিমাণ দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে ওই পদার্থে বা ওই তরলে কতটা প্রথম বা দ্বিতীয় পদার্থ আছে সেটা আমি সহজেই বের করে দিতে পারি। যেমন দেখো একদম প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্ক বলছে 36 লিটার ডেটল জলে। ডেটল জল মানে কি, তুমি কিছু পরিমাণ জল নিলে, সাপোজ একটা মগে বা বালতিতে কিছু পরিমাণ জল নিলে, সেই জলে কি করলে কয়েক ফোঁটা ডেটল যোগ করলে। এবার যখনই ডেটল যোগ করবে কি হবে, ভালোভাবে মিশে যাবে, যে মিশ্রণটা পাবে সেটাকে বলা হচ্ছে ডেটল জল। আমরা কি করি, ডেটল কয়েক ফোঁটা দিই, জল বেশি দিই, তাহলে সবসময় মনে রাখবে জলের ভাগটা বেশি হতে হবে। তো তোমার অঙ্কে দিয়েছে দেখো যে 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 5:1, ঠিক আছে? তাহলে জল ইস টু ডেটল কত বলেছে 5:1, যেটা A:B বলেছিলাম এখানে বলেছে 5:1। একটা জিনিস খেয়াল করো, দেখো জলের ভাগটা অনেক বেশি 5, এটা হচ্ছে জলের ভাগ, আর ডেটলের ভাগটা অনেক কম। আমরা তাইভাবেই করে থাকি, আমরা কখনো এটা করি না যে ডেটল 1 বালতি দিলাম তাতে 1-2 ফোঁটা জল দিলাম, সেটা করি না। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে যে কার পরিমাণটা বেশি কার পরিমাণটা কম। আচ্ছা, কতটা বলেছে 36 লিটার, এই গোটা পরিমাণটা হচ্ছে 36 লিটার। তাহলে প্রথমে তোমাকে বার করতে হবে এই যে 36 লিটার জলের কথা বললাম
তাতে আমার কতটা জল আছে কতটা ডেটল আছে, এই জিনিসটা আগে বার করতে হবে। কিভাবে করব? তাহলে আমি আগে লিখে ফেলি যে 36 লিটার ডেটল জলে, এটা প্রথমে মাথায় করলো, কি করবো প্রথমে? জলের পরিমাণ, জলের পরিমাণ কি হবে? প্রথমে জলের আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার কত? 5 প্লাস 1, প্রথমটাতে করছি, বাকিগুলো করে দেখাবো না। জলের ভাগ কত? 5, তাহলে 5/5 প্লাস 6, এটা হচ্ছে জলের পরিমাণ। তাকে কি করতে হবে? মোট পরিমাণ দিয়ে গুণ করতে হবে। মোট পরিমাণ কত? 36, তাহলে এটা হয়ে যাচ্ছে 6, তাহলে এটা পড়ে থাকছে 5/6 ইন্টু 36, 6 দিয়ে তুমি কেটে দাও, দেখো পড়ে থাকছে 30 লিটার। একই রকম ভাবে তুমি ডেটলের পরিমাণও বের করে নিতে পারো। ডেটলের পরিমাণ হয়ে গেল 1/6 ইন্টু 36, তাহলে এটা হয়ে গেল 6 লিটার। এবার এই দুটো যোগ করে দেখো মোট পরিমাণ মিলছে কিনা। দেখো 30 প্লাস 6 করলে এখানে আমি 36 লিটার পাচ্ছি। অথবা তুমি এভাবেও করতে পারো, প্রথমটা যদি দুটো থাকে, প্রথমটার পরিমাণ বের করলে তারপরে মোট পরিমাণ থেকে প্রথমটার পরিমাণ বিয়োগ করে দিলেও কিন্তু দ্বিতীয়টার পরিমাণ পেয়ে যাবে। সেটাও করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে জলের পরিমাণ পেয়ে গেলাম, ডেটলের পরিমাণ পেয়ে গেলাম। এবার অঙ্কে কি বলেছে দেখো, বলেছে আর কতটুকু ডেটল মেশালে 3:1 অনুপাত হবে। তার মানে প্রথমে 5:1 ছিল, এটাকে 3:1, মানে কি জলের পরিমাণ কমাতে হবে অথবা ডেটলের পরিমাণ বাড়াতে হবে। তো বলেছে ডেটল যোগ করা হলো, ডেটল কতটা ছিল? 6 লিটার ছিল। তাহলে মনে মনে ভাবো যে এটার সঙ্গে আমি আরো কিছু পরিমাণ যোগ করে দিলাম, ডেটলই যোগ করেছি, জল কিন্তু আর যোগ করিনি। আমি ধরে নিলাম x লিটার ডেটল যোগ করে দিলাম, তাহলে অনুপাত কত হবে বলছে? 3:1। তাহলে প্রথমেই আমি ধরে নেবো যে ধরি x লিটার ডেটল মেশাতে হবে, ঠিক? আচ্ছা, তাহলে কি হবে শেষে? যদি x লিটার ডেটল মেশাই তাহলে 3:1 হবে। আচ্ছা, তাহলে জলের পরিমাণ চেঞ্জ করছি না, তাহলে শেষে লিখে ফেলবো 30 ডিভাইডেড বাই ডেটলের পরিমাণ কত হলো? 6 ছিল, আরো x যোগ করলাম, তাহলে এটা হয়ে গেল 6 প্লাস x। অনুপাতটা কত বলেছে? 3:1। বোঝা গেছে? জল যেমন ছিল 30 লিটারই নিয়েছি, ডেটল x লিটার যোগ করেছি, তাহলে 6 প্লাস x হলো, তাহলে জল ইস টু ডেটল কত হচ্ছে? 3:1। এবার তুমি এখান থেকে দেখো কাটাকাটি করতে পারো, উপরের সঙ্গে উপর কাটা যায়, নিচের সঙ্গে নিচে কাটা যায়, এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে পড়ে থাকবে কোনাকুনি গুণ, এখানে 1, এটা 1, তাহলে 1 দিয়ে গুণ, তাহলে এটা পড়ে থাকছে 6 প্লাস x ইকুয়াল টু 10, তাহলে এখানে পড়ে থাকছে x ইকুয়াল টু 10 মাইনাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 4। শেষে উত্তর লিখবে অতএব 4 লিটার ডেটল মেশালে ডেটল ও জলের অনুপাত কি হবে? 3:1। খুব সিম্পল অঙ্ক। বেশ, 2 নম্বর অঙ্কে চলে যাও। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 তে বলা আছে যে এক ধরনের পিতল হচ্ছে একটা সংকর ধাতু, ঠিক আছে? পিতল হচ্ছে একটা সংকর ধাতু, আমরা ব্যবহার করি পিতলের জিনিস ব্যবহার করি। কি থাকে? সাধারণত তামা থাকে আর দস্তা থাকে। তোমরা বোধহয় ফিজিক্যাল সায়েন্সে পড়েছো যে পিতল তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে তামা আর একটা হচ্ছে দস্তা। তো কিছু পরিমাণ পিতলের কথা বলা আছে, যে পিতলে তামা আছে আর দস্তা আছে। কোনটা কতটা থাকবে? নিশ্চয়ই তামাটা বেশি থাকবে। তো বলে দিয়েছে তামা ইস টু দস্তা 5:2। তাহলে যে পিতলটার কথা বলেছে সেই পিতলে তামা ইস টু দস্তা সমান 5:2। বেশ, তাহলে এবার তোমার বলেছে কতটা পিতল আছে? বলেছে 28 কিগ্রা পিতল আছে। তাহলে 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ, তাহলে 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ, তামার জন্য কোনটা? 5, আর দস্তার জন্য 2, তাহলে নিচে হয়ে যাবে 5 প্লাস 2, তাহলে একবারে নিচ্ছি 7, আর উপরে হয়ে গেল 5। কত আছে? 28, 28 দিয়ে গুণ করে দিলাম 4, তাহলে এটা হয়ে গেল 20 কিগ্রা। 28 কিগ্রার মধ্যে তামাই হয়ে যাচ্ছে 20 কিগ্রা, তাহলে দস্তা কত হবে? 8 কিগ্রা। আমি বেরও করে দিতে পারি, যেহেতু মিশ্রণের অঙ্ক আমি করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2/7 ইন্টু 28, করে দেখো 7 4 28, তাহলে 2 4 8, দেখো 8 হতে বাধ্য, কারণ দুটো মিলে তোমাকে 28 হতেই হবে। তাহলে তামা কতটা আছে? 20 কেজি, আর দস্তা কতটা আছে? 8 কেজি। এবার যদি বলে তামা মেশাতে হবে তাহলে 20 প্লাস x হবে, আর যদি দস্তা মেশাতে বলে তাহলে 8 প্লাস x হবে। তো
তোমার অঙ্কে বলেছে যে 4 কেজি তামা মেশালে কত অনুপাত হবে। তাহলে 4 কেজি তামা প্রথমে ছিল 20 কেজি, তার সঙ্গে 4 কেজি মেশালাম, তাহলে কত হয়ে যাবে 24। আর তামা তো মেশাচ্ছি না, তামা 8, সরি 10টা তো মেশাচ্ছি না, 10টা 8 ছিল, 8ই থাকবে। তাহলে তুমি এখানে করে ফেলো যে বর্তমানে তামার পরিমাণ বা 4 কেজি মেশানো হলে 4 কিগ্রা তামা মেশানো হলে তামার পরিমাণ কত হবে। আগে ছিল তোমার 20, তারপরে আরো 4 কেজি মেশানো হলো, তাহলে এটা হয়ে গেল 24 কিগ্রা। তাহলে এখন অনুপাত কত হলো, তাহলে অনুপাত হয়ে গেল আগে এখন 24 কেজি তামা আর 10টা কত আছে 8 কেজি। এগুলো যখন অনুপাত থাকবে মনে রাখবে কাটাকাটি করা যায়, 24 8 3 24 হয়, তাহলে এটা 3 করে দিলাম, এটা কেটে 1 হয়ে গেল, তাহলে অনুপাত হয়ে গেল 3:1। ঠিক আছে, তাহলে যদি আমি 4 কেজি তামা মেশাই তাহলে অনুপাত হবে 3:1। ওটা শেষে কনক্লুশন করে দেবে। বুঝলে? 3 নম্বর অঙ্কে চলে যাও। 3 নম্বর অঙ্ক বলেছে দেখো ফিনাইল জল, মানে জলের মধ্যে ফিনাইল মেশাচ্ছে। তবে জলের মধ্যে ফিনাইল মেশালে যেটা করে থাকে সেটাকে বলছে ফিনাইল জল। অবশ্যই জলের পরিমাণ বেশি হবে, ফিনাইলের পরিমাণ কম হবে, এটা তুমি খেয়াল রাখো। আচ্ছা 3 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে ফিনাইল ইজ টু জল 2:23। তাহলে এখানে ফিনাইল ইজ টু জল কত বলেছে 2:23। কত লিটার ফিনাইল বলেছে, বলেছে 60 লিটার। 60 লিটার, তাহলে ওই 60 লিটার জলে ফিনাইল জলে ফিনাইল কতটা আছে আর জল কতটা আছে আগে বের করতে হবে। তাহলে ফিনাইলের পরিমাণ কি করতে হবে, আনুপাতিক ভাগারকে মোট পরিমাণ দিয়ে গুণ করতে হবে। এখানে আনুপাতিক ভাগার নিচে হয়ে যাচ্ছে 2 + 23, তাহলে 25, আর উপরে থাকলে 2। দেখে নাও ফিনাইলের জন্য 2 আর জলের জন্য 23, মানে জলের পরিমাণটা অনেক বেশি। আচ্ছা তাকে কত দিয়ে গুণ করতে হবে, মোট পরিমাণ কত 60, 50 হলে সুবিধা হতো, যাই হোক যেটা দেওয়া আছে সেটাই করতে হবে। তাহলে এটা পড়ে থাকছে 24/5 লিটার। আর একই রকম ভাবে তুমি যদি জলের পরিমাণ বের করো, বিয়োগ করে দিতে পারো, এইভাবেই করছি। তাহলে 23/25 × 60, 5 দিয়ে কাটো, তাহলে এটা পড়ে থাকছে 3 × 36, 3 24 3 27, তাহলে 276/5 লিটার। তাহলে ফিনাইলের পরিমাণ পেয়ে গেলাম, জলের পরিমাণ পেয়ে গেলাম। এবার কি বলছে, আরো কত লিটার ফিনাইল মেশালে অনুপাতটা 9:46 হবে। মানে এবার ফিনাইলের পরিমাণ আরো যোগ করতে বলেছে, 2 থেকে 9 হয়ে যাবে বলছে। যদি এটাকে 23 থেকে 46 করি 2 থেকে 9 হয়ে যাবে। তাহলে আমি ধরে নিলাম x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে ফিনাইল যেটা ছিল তার সঙ্গে আরো x লিটার যোগ করে দেবো, কারণ মেশাতে হবে বলেছে। আর এটা যেমন আছে থাকবে। তাহলে অনুপাত কত হবে বলেছে 9:46। তাহলে দেখে নাও আরেকবার, বলছে আরো কত লিটার ফিনাইল মেশালে অনুপাত 9:46 হবে। তাহলে তুমি প্রথমেই ধরে নেবে যে ধরি x লিটার ফিনাইল মেশাতে হবে। হলো? তাহলে মেশানোর পর কত হলো, ফিনাইল হয়ে গেল 24/5 প্লাস x, আর জল 276/5, অনুপাত কত হবে 9/46। এই হচ্ছে অঙ্ক। আচ্ছা এখানে আমি করে ফেলি। তাহলে এখানে নিচে ছিল 276/5, আর এখানে তুমি যোগটা করে দাও, তাহলে এটা 5, এটা পড়ে থাকছে 24 প্লাস 5x, আর ডান দিকে কত পড়ে থাকছে 9/46। আচ্ছা ওই পার্টটা আমি উপরে করছি, এদিকে জায়গা নেই। আচ্ছা এবার দেখে নাও, উপর নিচে 5 কাটতে পারি, তাহলে পড়ে থাকছে 24 প্লাস 5x ডিভাইডেড বাই 276 ইকুয়াল টু 9/46। ঠিক আছে, আমার ধারণা এটার সঙ্গে এটা কেটে যাবে, 6 দিয়ে বোধহয় কেটে যায়। তুমি করে দেখবে যে 46 কে 6 দিয়ে যদি গুণ করি 6 6 36, 24 3 27, তাহলে এটাকে উপরে উপরে নিচে নিচে কাটা যায়। এটা নিচে নিচে আছে, আমি কেটে দিই।
কেটে দেওয়ার পর তোমার এখানে পড়ে থাকছে কোনাকুনি গুণ করো 24 প্লাস 5x, এটা তো 1 হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ, 6 9 54। আর এখানে পড়ে থাকছে 5x ইকুয়াল টু 54 মাইনাস 24 সমান 30। তাহলে এখানে পড়ে থাকছে x ইকুয়াল টু 30/5 ইকুয়াল টু 6। তাহলে শেষে কনক্লুশন করবে অতএব 6 লিটার ফিনাইল মেশাতে হবে। যদি 9:46 করতে চাই তাহলে আমাকে 6 লিটার ফিনাইল মেশাতে হবে। ঠিক আছে, বেশ। নেক্সট প্রবলেমে চলে যাও, প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 হচ্ছে আমি না বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে মশলা। তোমরা দেখেছো যখন বাড়ি তৈরি করে, বাড়িটা তৈরি করে সিমেন্ট, কিন্তু সিমেন্টের পরিমাণ কিন্তু বেশি থাকে না, সিমেন্টের সঙ্গে বালি, শুধু সিমেন্ট দিয়ে কিন্তু হয় না, কি করে বালির সঙ্গে সিমেন্ট মেশায়, এবং সেখানে কিন্তু সিমেন্টের পরিমাণ কম থাকে, বালির পরিমাণ বেশি থাকে। তোমার এই অঙ্কে দেখো বলেছে যে একটা কাঁথনির এরকম মশলা তৈরি করেছে যেখানে বালি ইজ টু সিমেন্ট, এটা বলেছে 7:1। তাহলে বালি ইজ টু সিমেন্ট বলছে 7:1। আচ্ছা, এবার কি বলছে 72 কেজি মশলা তৈরি করেছে। তাহলে 72 কেজি মশলাতে বালির পরিমাণ কত হবে? বালির পরিমাণ হয়ে যাচ্ছে 7/8 ইন্টু 72, 8 দিয়ে কাটা যাবে, 8 9 72, তাহলে পড়ে থাকছে 63 কেজি। তাহলে এটা যদি 63 হয়, 72 থেকে 63 বিয়োগ করলে আমি সিমেন্ট পেয়ে যাব। আর আমি এভাবেও ক্যালকুলেশন করতে পারি, সিমেন্টের পরিমাণ হয়ে যাবে 1/8 ইন্টু 72, দেখো কাটাকাটি করলেও তোমার পড়ে থাকবে 9 কেজি। তাহলে বালির পরিমাণ হচ্ছে 63 কেজি আর সিমেন্টের পরিমাণ হয়ে যাচ্ছে 9 কেজি। ঠিক আছে, এবার বলছে ওটাতে আমি আরো কিছু পরিমাণ সিমেন্ট মেশাবো। কি মেশাচ্ছে সেটা খেয়াল করো। তাহলে সিমেন্ট ছিল 9 কেজি, আমি এটাতে মেশাচ্ছি সাপোজ x, এটা কিন্তু চেঞ্জ করছি না। তাহলে সেক্ষেত্রে কি চেয়েছে, 63টা 63 রইল, কিন্তু 9 এর সঙ্গে আমি x কেজি সিমেন্ট মিশিয়ে দিলাম। তাতে অনুপাতটা কি চাইছে 6:1, মানে সিমেন্টের পরিমাণটা, বালির পরিমাণটা কমে সিমেন্টের পরিমাণটা কিছুটা হলেও বাড়বে। তাহলে এবার গুণ করে দাও। আচ্ছা, কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে 3 21 63, যত কাটাকাটি করে নেবে আগে তোমার গণনা করতে সুবিধা হবে। এবার কোনাকুনি গুণ করে দাও, 2 9 18 প্লাস 2x ইকুয়াল টু 21। তাহলে 2x ইকুয়াল টু 21 মাইনাস 18 সমান 3। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21/2, সরি 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3/2। তাহলে এটা পড়ে থাকছে 1 পূর্ণ 1/2, বা তুমি লিখতে পারো 1.5। শেষে কনক্লুশন করবে অতএব আরো 1.5 কেজি, 1.5 মানে 1.5, আরো 1.5 কেজি সিমেন্ট আমাকে মেশাতে হবে। ঠিক আছে, বেশ। এবার তুমি চলে যাও 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা পরীক্ষায় খুব আসে, ভালো করে দেখে রাখবে। 3টে জিনিস দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা গুরুত্বপূর্ণ। কি বলেছে, কোনো এক প্রকার জার্মান সিলভার ফিজিক্যাল সায়েন্সে পড়েছো, এটাও একটা সংকট ধাতু যেখানে 3টে থাকে। এবং তুমি খেয়াল করে দেখবে জার্মান সিলভার বলছি কিন্তু সিলভার নেই, কিন্তু সিলভার মানে হচ্ছে রূপো। তুমি খেয়াল করে দেখো বলেছে জার্মান সিলভারে তামা 10টা নিকেল, তামা 10টা নিকেল, 3টে জিনিস দিয়ে দিয়েছে এবং এদের অনুপাত বলেছে প্রবাবলি 4:3:2। ঠিক আছে, 4:3:2। আর মোট পরিমাণ বলেছে 54 কেজি। তাহলে 54 কেজি জার্মান সিলভার বলেছে, তাতে কতটা তামা আছে, কতটা 10টা আছে, কতটা নিকেল আছে আগে বের করতে হবে। আবার বলছি দেখো জার্মান সিলভার বলছি, কোথাও সিলভার নেই। কি হচ্ছে, তামার পরিমাণ আগে বের করতে হবে। তামার পরিমাণ হচ্ছে 4 কত, 4 প্লাস 3 7 প্লাস 2 9, দুটোই হয়ে যাচ্ছে ইন্টু 54। তাহলে এটা 9 6 54, তাহলে এটা হয়ে গেল 24 কেজি। আচ্ছা, তারপরে চলে এসছে 10টার পরিমাণ,
দস্তার পরিমাণ হচ্ছে 3/9 ইন্টু 54, তাহলে এটা পড়ে থাকছে 18 কেজি। 24 আর 18 42, তাহলে আমি বুঝতেই পারছি লাস্টেরটা 12 হবে, কারণ 42 প্লাস 12 করলে তবে 54 আসে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2/9 ইন্টু 54, দেখো 2 6 হয়ে গেল 12। তুমি মনে মনে এটা যোগ করে ফেলো, দেখো যোগ করে পড়ে থাকছে 54। আচ্ছা এবার বলছে আর কত কেজি দস্তা মেশালে, দস্তা কোনখানটা এইটা, তাহলে এর সঙ্গে আমি x কেজি দস্তা মেশালাম। সাপোজ প্রথমে ধরে নেবো যে ধরি x কেজি দস্তা মেশাতে হবে। এই মেশালে কি বলেছে, অনুপাতটা হবে 6:5:3। মেশাবার পর এটার অনুপাত হবে 6:5:3। ঠিক, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, অনুপাতে করতে গেলে আমার দুটো জিনিস দিয়ে করতে হয়, তিনটে জিনিস দিয়ে আমি লিখতে পারবো না, ম্যাথামেটিক্যালি সমস্যা আছে, একসঙ্গে লিখতে পারবো না। তাহলে সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি দুটো জিনিস নিয়ে করতে হবে, হয় প্রথম দুটো নিয়ে করো, নাই শেষ দুটো নিয়ে করো। আমি ঠিক করলাম প্রথম দুটো নিয়ে করব। প্রথম দুটোতে কি বলছে, তামা আর দস্তা, তামা 24 কেজি আর দস্তা হয়ে যাচ্ছে x কেজি মেশাবার পর 18 প্লাস x। এটা কার সঙ্গে সমান হবে 6/5, আমার 3টা নেবার দরকারই নেই, বোঝা গেছে। তাহলে x কেজি দস্তা মেশাবার পর কি হলো, 24/18 প্লাস x ইকুয়াল টু 6/5। দেখো কাটাকাটি যাচ্ছে, তাহলে 6 4 24 হয়ে গেল। তাহলে এটা পড়ে থাকছে, এটা 1 হয়ে গেল, কোনাকুনি গুণ করো, 18 প্লাস x ইকুয়াল টু 5 4 20। তাহলে x ইকুয়াল টু পড়ে থাকছে 20 মাইনাস 18, তাহলে পড়ে থাকছে 2। তার মানে সোজা কথা হচ্ছে 2 কেজি দস্তা তোমাকে মেশাতে হবে। খুব সহজ অঙ্ক, যদিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে। আচ্ছা 6 নম্বর অঙ্কে চলে যাই। কি বলছে 6 নম্বর অঙ্ক, দেখো 6 নম্বর অঙ্ক বলছে যে দু প্রকার গুঁড়ো সাবান, গুঁড়ো সাবানে কি আছে, সোডার সঙ্গে সাবান গুঁড়ো মিশিয়েছে। কিছু পরিমাণ সোডা নিয়েছে, তার সঙ্গে সাবান গুঁড়ো মিশিয়েছে। কি অনুপাতে মিশিয়েছে তাকে দেওয়া আছে, বলেছে সোডা ইজ টু সাবান গুঁড়ো। প্রথম প্রকার, দুটো প্রকার আছে নাকি, একটা বলেছে 2:3, একটা বলেছে 2:3, এটা হচ্ছে প্রথম প্রকারে। আর দ্বিতীয় প্রকারে কি বলেছে, সোডা ইজ টু সাবান গুঁড়ো, এটা বলেছে 4:5। তাহলে দু প্রকার গুঁড়ো সাবান আছে, এই অঙ্কটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ইজ টু সাবান গুঁড়ো হচ্ছে 2:3, আর দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে হচ্ছে 4:5। দুটো কম ভাবে তৈরি করেছে। আচ্ছা মানে দ্বিতীয়টাতে সোডা বেশি দিয়েছে, এই যে 2 থেকে 4 করে দিয়েছে, দ্বিগুণ করেছে, কিন্তু এটা দ্বিগুণ করেনি, 6 করেনি, 5 করেছে। তার মানে সেকেন্ড ক্ষেত্রে সোডার পরিমাণটা বেশি। তো যাই হোক, এবার বলেছে প্রথম প্রকারের পরিমাণটা হচ্ছে 10 কেজি। প্রথম প্রকারটা যেটা নিয়েছে সেটা 10 কেজি নিয়েছে, আর দ্বিতীয় প্রকার যেটা নিয়েছে সেটা 18 কেজি নিয়েছে। তাহলে তোমাকে প্রথমে বার করতে হবে যে 10 কেজিতে কতটা সোডা আছে, কতটা সাবান গুঁড়ো আছে। তারপর বের করতে হবে 18 কেজিতে কতটা সোডা আছে, কতটা সাবান গুঁড়ো আছে। তাহলে আমি এইভাবে করব, প্রথম প্রকার গুঁড়ো সাবানে, প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডার পরিমাণ, সোডার এটা বের করা খুব সহজ। কি বলেছে, 2 আর নিচে হবে 2 + 3 মানে 5, এখানে 10 আছে, 2 দিয়ে গুণ করে দিলাম। তারপরে আমি বলতে পারি এখানে আছে 4 কেজি সোডা আছে, আর কি আছে, সাবান গুঁড়ো। তাহলে সাবান গুঁড়োর পরিমাণ এটা হয়ে গেল 3/5 × 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 কিলোগ্রাম। তাহলে কতটা সোডা কতটা সাবান গুঁড়ো পেয়ে গেলাম প্রথম ক্ষেত্রে, এটা হলো প্রথম ক্ষেত্রে। এবার চলে যাও দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে। দেখো প্রথমেই করে ফেলি, সোডার পরিমাণ কত হবে, 4, তাহলে 4 লিখলাম, নিচে হবে যোগফল 4 + 5 9, টোটাল পরিমাণ 18, তাহলে এটা 2 হয়ে গেল, এটা হয়ে গেল 8 কেজি। আর সাবান গুঁড়োর পরিমাণ এটা হলো 5/9 × 18, তাহলে এটা হয়ে গেল 10 কেজি। তারপর এই দুটো যোগ করলে 10 আসছে, এই দুটো যোগ করলে 18 আসছে। আচ্ছা এবার কি বলেছে, এদেরকে একসঙ্গে মিশিয়ে দিলাম।
মানে এটার সঙ্গে এটাকে এবার আমি মিশিয়ে দিলাম, মানে যোগ করে দিলাম। যোগ করার পর বলছে নতুন প্রকার গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে। তাহলে সাবান গুঁড়োটা নিয়ে এবার তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, সোডা নিয়ে ভাবনা চিন্তা না করলে হবে। তাহলে সাবান গুঁড়ো প্রথম প্রকারে কতটা আছে? 6 কেজি। আর দ্বিতীয় প্রকারে কত আছে? 10 কেজি। ঠিক আছে, আরেকবার দেখে নাও। প্রথম প্রকারে আছে 6 কেজি, 18 কেজি মেশানো হয়। তাহলে নতুন প্রকার গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। প্রথম প্রকারে আছে 6 কেজি, আর দ্বিতীয় প্রকারে আছে তোমার 10 কেজি। তাহলে মোট কত সাবান গুঁড়ো আছে বের করে ফেলি, কত হবে? 6 + 10। তাহলে তুমি আগে লিখে ফেলো। আর মোট পরিমাণটা কত? মোট পরিমাণ প্রথমে ছিল 10 কেজি, তারপরে 18 কেজি। তাহলে মোট পরিমাণ হলো 28 কেজি। তাহলে মোট পরিমাণের সাপেক্ষে সাবান গুঁড়ো কতটা আছে সেটা বের করতে হবে। তাহলে তুমি আগে লিখে ফেলো যে নতুন প্রকার সাবান গুঁড়োর পরিমাণ, গুঁড়ো সাবান নয় কিন্তু। তাহলে নতুন প্রকার সাবান গুঁড়োর পরিমাণ কত হবে? প্রথমটা ছিল 10 কেজি, তারপরটা হচ্ছে 18 কেজি। তাহলে এটা হয়ে যাচ্ছে 28 কেজি। আচ্ছা, নতুন প্রকার সাবান গুঁড়োতে বা নতুন প্রকার মিশ্রণে করে দিলাম। নতুন প্রকার মিশ্রণে কার পরিমাণ চেয়েছে? সাবান গুঁড়ো। আচ্ছা, এখানে লেখাটা একটু ভুল হলো, সাবান গুঁড়োর পরিমাণ নয়, এখানে লিখবে গুঁড়ো সাবান। মিশ্রণটাকে বলছে গুঁড়ো সাবান, তাই তো? দেখে নি, হ্যাঁ, গুঁড়ো সাবান। তাহলে নতুন প্রকার গুঁড়ো সাবানের পরিমাণ, আর নতুন প্রকার মিশ্রণে সাবান গুঁড়োর পরিমাণ কত? প্রথমটায় ছিল 6 আর দ্বিতীয়টায় ছিল 10। 6 আর 10-এ 16 কেজি। এবার তোমাকে বলেছি কত অংশ, কত অংশ মানে তোমাকে অনুপাত বের করতে বলছি। তাহলে অনুপাত আমরা বের করে ফেলি। তাহলে নির্ণেয় অংশ অথবা তোমার যেরকম চেয়েছে, হ্যাঁ, কত অংশ। তাহলে নির্ণেয় অংশ, নির্ণেয় অংশ কত হবে? 16/28। 4 দিয়ে কেটে দাও, 4 × 4 = 16, 4 × 7। তার মানে 4 × 7 অংশ হচ্ছে গুঁড়ো সাবানের পরিমাণ। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে এই অঙ্কগুলোকে খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করা। ঠিক, লিখে করে করে প্র্যাকটিস করবে, দরকার হলে 2বার করেও করতে পারো।